হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব হোসেন। আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আমাদের অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসগুলোতে। তো সবার আগে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আমাদের এতদিনে যেই পরিশ্রমগুলো ছিল, আস্তে আস্তে সেগুলো সফলতার মুখ দেখছে। যাই হোক, সবকিছু শেষে মহান আল্লাহ তাআলার শুকরিয়া এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে আমাদের যেই সফলতার জার্নি যেটা সেখানে এক ধাপ এক ধাপ করে এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রতিনিয়ত যে ক্লাসগুলো হয়, আমি তোমাদের কেমিস্ট্রি ইন্সট্রাক্টর হিসেবে আছি। আজকে আমাদের পড়ার যে বিষয়টা সেটা হচ্ছে রাসায়নিক পর্যায়বৃত্ত ধর্ম। এটা হচ্ছে প্রথম পার্টের একটা অধ্যায়। অধ্যায়টি তুলনামূলক একটু বড় এবং অধ্যায়ে প্রচুর পরিমাণে আলোচনার বিষয় আছে। এখানে চাইলেও তুমি অনেক কিছু তুমি বাদ দিয়ে যাইতে পারবে না, কারণ একটার সঙ্গে আর একটা তোমার ইন্টারলিঙ্কড। সো এই ক্লাসটা আমরা দুইটা পর্বে ভাগ করছি। দ্বিতীয় পর্বটা আর একটু বড় হবে এই পর্বের তুলনায়, কারণ দ্বিতীয় পর্বটা তোমার সিকিউ ভিত্তিক। এখানেও সিকিউর আলোচনা আছে, কিন্তু ওইখানে আমরা আরো ডিটেলস এর বড় আলোচনাগুলো থাকবে। যাই হোক, এই অধ্যায়ের ওই দ্বিতীয় পার্ট করার জন্য তোমাকে এই পার্টটা অবশ্যই করতে হবে। এটা একটা ফান্ডামেন্টাল পার্ট। এবং এই পার্টে আমি যে টপিকগুলো রাখছি সেই টপিকগুলো একটু দেখে নাও প্রথমে। যে পর্যায় সারণীর মৌলসমূহের মধ্যে আলোচনা। তোমরা তো পর্যায় সারণী আজ থেকে পড়তেছো না। পর্যায় সারণী তো ভালোই, তোমরা ক্লাস 9-10-এ থাকলেও তোমরা ওখানে পর্যায় সারণী পড়ে এসেছো। ইভেন আমরা এখন শেষ সময়ের আলোচনা করতেছি, তোমরা অলরেডি জানো যে পর্যায় সারণীর কতগুলো মৌল আছে, কতগুলো তোমার পর্যায় গ্রুপ আছে। আমরা এত বিস্তারিত আলোচনা করব না। যতগুলো আমাদের প্রয়োজন আমাদের এইচএসসি পরীক্ষার জন্য আমরা ততটুকুই আলোচনা করব। তারপরে প্রথম টপিকটা আমি বললাম যে পর্যায় সারণীর মৌলসমূহের মধ্যে আলোচনা করব। তারপরে 2 নম্বর টপিক যেটা গ্রুপ সংখ্যা পর্যায় সংখ্যা নির্ণয়, এটা তোমরা পারোই অলরেডি। আমার আলাদা আলাদা হয়ে আর দেখানো লাগবে না। 3 নম্বর টপিকটা যেটা তোমাদের দেখাবো যে গ্রুপ ও পর্যায়ের মৌল মনে রাখার সহজ উপায়। এই আজকের পাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে সহজে মনে রাখার উপায় যেগুলা। হ্যাঁ, তারপরে গ্রুপ, গ্রুপের অপর নাম সহ কিছু গ্রুপ আছে। আমাদের গ্রুপ তো 18টা গ্রুপ। 18টা গ্রুপের আবার আলাদা আলাদা নাম আছে। নামগুলো মনে রাখা খুবই জরুরি, কারণ পরীক্ষার হলে যদি আলাদা নাম দেওয়া হয় অনেক সময় আমাদের চিন্তা অসুবিধা হয়। তারপরে হচ্ছে এসপিডিএ ব্লকের বৈশিষ্ট্যসমূহ, বৈশিষ্ট্যগুলো অবশ্যই জানা লাগবে। তারপর উভধর্মী মৌলসমূহগুলো আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে এখানে উভধর্মী মৌলসমূহের পাশাপাশি আমি লিখে রাখি যে মৌলের অক্সাইড সমূহ নিয়ে আলোচনা করব। মৌলের অক্সাইড সমূহ নিয়ে আলোচনা করব। তারপরে এখানকার আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি। এটাও তোমরা জানো, আবার আমরা আলোচনা করব। এবং লাস্ট এই পাঠের আজকে শেষ যে টপিকটা, যে প্রত্যেক গ্রুপ এবং পর্যায়ের মৌলসমূহের পর্যায় ভিত্তিক ক্রম, অর্থাৎ পর্যায় ভিত্তিক ধর্মের ক্রম হবে। পর্যায় ভিত্তিক ধর্মের ক্রম, ঠিক আছে? এখানে ভিত্তিক এখানে লেখা আছে পর্যায় ভিত্তিক, এখানে হবে ধর্মের ক্রম। ওকে, তো এখানে যেই 1 2 3 4 5 6 7টা টপিক নিয়ে আলোচনা করছি। এই 7টা টপিকের মধ্যে কোনটা সিকিউ কোনটা এমসিকিউ এটা আমরা কিভাবে জানবো, ওইগুলো নিয়ে একটু বলে দিচ্ছি। এটা এমসিকিউ টপিক। পর্যায় সংখ্যা নির্ণয়, এটা ক খ। গ্রুপ ও পর্যায়ের মৌল মনে রাখা সহ, এটা ক খ বললে ভুল হবে, গ ঘতেও লাগে, কারণ গ ঘর প্রথমে একটা মৌল বলে দিল, সেই মৌলটাকে নির্ণয় করে নিয়ে লাগতে পারে। গ ঘর প্রথম অংশ, তাই বলে মনে করে না গ ঘতে শুধু পর্যায় সংখ্যা নির্ণয় করতে দেবে বা গ্রুপ সংখ্যা নির্ণয় করতে দেবে। গ্রুপের অপর নাম সমূহ, এটা এমসিকিউ। এমসিকিউ প্লাস ক খ রিলেটেড কোশ্চেন। তারপরে হচ্ছে এসপিডিএফ ব্লকের বৈশিষ্ট্য, এটা সিকিউ, পুরোটাই সিকিউ টাইপ। তারপর হচ্ছে উভধর্মী মৌলের বৈশিষ্ট্য, এটা ভিভিআই এমসিকিউ। তারপর হচ্ছে আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি। এগুলো ক খর সংজ্ঞা খুব আসে, ক খ সংজ্ঞা। আর এর মধ্যে হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতাটা একটু গ ঘ এর জন্য খুব গুরুত্বপূর্ণ, আলোচনায় ব্যাখ্যা করতে হয়।
ঠিক আছে। আর লাস্ট টপিক যে প্রত্যেক গ্রুপের পর্যায়ে মৌল সমূহের পর্যায় ভিত্তিক ধর্ম, এটা গ ঘ রিলেটেড টপিক। যাই হোক, আমরা আজকে প্রথম পর্বে যে 7টা টপিক পড়বো, এই 7টা টপিকের মেইন যেই অংশগুলো আমাদের দেখা হলো, মেইন অংশ বলতে গেলে এর টপিকটা আমরা একটু দেখে নিলাম কি কি আমরা পড়বো। এখন আমরা প্রথম অংশ থেকে আলোচনাটা শুরু করব। চলো। আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করছিলাম প্রথম স্লাইডে, ওইগুলোর অনেকগুলো অংশকে আমি একটা স্লাইডের মধ্যে আনার চেষ্টা করছি। দেখো, আমি এখানে পর্যায় সারণীর বিস্তারিত আলোচনাটাও একটু এখানে কমপ্লিট করতে পারবো, গ্রুপের অপর নাম সমূহ এখানে আমি দেখাইতে পারবো। তো আমরা দেখি কি কি আমাদের এখানে ব্যাখ্যা করতে বলছে। পর্যায় সারণীর বিস্তারিত আলোচনা। এখন আমি এখানে একটা চার্ট বানাইছি, এখানে একটা চার্ট বানাইছি। এখন এই চার্টগুলো বানানোর উদ্দেশ্য কি? আমার এখানে বানানোর উদ্দেশ্যটা হচ্ছে পর্যায় এবং গ্রুপে কতগুলো করে মৌল আছে সেই মৌলের সংখ্যাগুলো একটু জানা, কারণ এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা একটু দেখে নিই কি কি আছে। তার আগে আমরা একটু হালকা রিভিশন করে আসি যে আমরা জানি পর্যায় সারণী তোমার পর্যায় হলো 7টা, গ্রুপ হচ্ছে 18টা, মৌল হচ্ছে 118টা, এবং এর 4টা ব্লকে ভাগ করা হয়েছে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, এগুলো তোমরা জানোই। এখন পর্যায় 1, এই পর্যায় 1কে বলা হয় অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র পর্যায়, এবং এর মৌলের সংখ্যা হচ্ছে 2টা। পর্যায় 2 কে বলা হয় ক্ষুদ্র, ক্ষুদ্র পর্যায়, এর মৌলের সংখ্যা 8টি। পর্যায় 3টা হলো ক্ষুদ্র, এর সংখ্যা হলো 8টি। এটা হচ্ছে বৃহৎ, এর সংখ্যা হচ্ছে 18টি। অর্থাৎ 2 আর 3 হচ্ছে ক্ষুদ্র, 1 হচ্ছে অতি ক্ষুদ্র, আর 2টা, 4 থেকে শুরু হয়েছে বৃহৎ, 18টা। হ্যাঁ, 5টা হলো বৃহৎ, এখানেও 18টি। 6 নম্বরটা দেখো, 6 নম্বর থেকে আরো বেড়ে গেল, 6 নম্বর থেকে হবে অতি বৃহৎ, অতি বৃহৎ বা দীর্ঘ, অনেকে দীর্ঘও বলে, সমস্যা নেই, দীর্ঘ বললেও কোনো ভুল হবে না। এটা হচ্ছে অতি দীর্ঘ, এর হচ্ছে 32টা, এটারও হচ্ছে অতি দীর্ঘ 32টা। এখন 6 আর 7, 6 আর 7 অতি দীর্ঘ হওয়ার কারণটা তোমরা অবশ্যই বুঝতে পারছো, যে গ্রুপ 3 যে ল্যান্থেনাইট ও অ্যাক্টিনাইট সিরিজ আছে, ওইখানে যে 15টা মৌল ছিল, 30টা মৌল, ওই 30টা মৌল সংযুক্তিতে আর কি মোট 32টা মৌল হয়ে গেছে। এখন এখানে এটাকে ম্যাজিক নাম্বার বলা হয়, 2, 8, 8, 18, 18, 32, 32, ঠিক আছে। এখন আমরা গ্রুপে আসি, গ্রুপ 1 থেকে 2, গ্রুপ 1 থেকে 2 এ এটাই হচ্ছে তোমার এস ব্লক, গ্রুপ 1 আর 2 মিলে হয় এস ব্লক, এস ব্লকে মৌলের সংখ্যা হচ্ছে 14টা। গ্রুপ 13 থেকে 18, এটা হচ্ছে পি ব্লক, পি ব্লকে হচ্ছে 36টি। গ্রুপ 3 থেকে 11, এটা হচ্ছে ডি ব্লক, এর হচ্ছে 41টি মৌল। আর গ্রুপ যেই 3, যেটা গ্রুপ 3 এ বলতে গেলে এখানে আমি ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট সিরিজ বলতে চাচ্ছি, এটা হচ্ছে এফ ব্লক। গ্রুপ 3 এ 6 আর 7 নম্বর যে পর্যায় আছে, সেই পর্যায়টা নিলেই হচ্ছে এফ ব্লক, আর এফ ব্লকের মৌলের সংখ্যাটা হচ্ছে 27টা। এখন অনেকের প্রশ্ন উঠতে পারে যে এই সংখ্যাগুলো আপনি কিভাবে নির্ণয় করেন, এগুলো সাধারণত মুখস্থের জিনিস। আর একটা যে জিনিসটা এখানে একটু বলে রাখা উচিত, যে এস ব্লকে 14টা মৌল, এস ব্লকের 14টা মৌলের মধ্যে 13টা আমরা এস ব্লকে দেখছি, কিন্তু আর একটা মৌল কিন্তু সাধারণত হিসাব করে মিলাইতে পারে না অনেকে, যে হাইড্রোজেন তো ঠিক আছে, কিন্তু হিলিয়াম, যেটা হিলিয়ামটা এস ব্লকের মৌল, ওটাকে এস ব্লকের সঙ্গে সংযুক্ত হিসেবে ধরা হয়েছে, কিন্তু পর্যায় সারণীর যদি আমরা চিত্র দেখি, তাহলে হিলিয়ামটা কিন্তু দেখবো আমরা ডি ব্লক, পি ব্লকের মধ্যে, পি ব্লকের নিষ্ক্রিয় গ্যাসের যে সারি, যে গ্রুপ, সেই গ্রুপের একদম উপরে রয়েছে হিলিয়াম। এখন হিলিয়ামকে ওইখানে রাখার 2টা কারণ আছে। একটা হচ্ছে হিলিয়ামের যে বৈশিষ্ট্য, সেটা অবশ্যই নিষ্ক্রিয় গ্যাসের মতন। তারপরে হচ্ছে ও কারোর সঙ্গে বিক্রিয়া করে না, কাউকে ইলেকট্রন দেয় না, কারোর থেকে ইলেকট্রন গ্রহণও করে না, কিন্তু ওর আবার কিছু ধর্ম হচ্ছে এস ব্লকের মতন, ঠিক আছে। মূলত ধর্মের ভিত্তিতেই পি ব্লকের চেয়ে এস ব্লকের ধর্মটা হিলিয়ামের
বেশি বলেই হিলিয়ামটাকে এস ব্লকে রাখা হয়েছে, কিন্তু এর অবস্থান যেটা ওটা পি ব্লকের মধ্যে, অর্থাৎ হিলিয়াম হচ্ছে ব্যতিক্রমের। পি ব্লক হচ্ছে 36টি তো বোঝা যাচ্ছে, আর ডি ব্লক হচ্ছে 41টা মৌল, আর এফ ব্লক হচ্ছে 27টি মৌল। 27টা মৌল। এখন তোমরা যদি পর্যায় সারণীতে দেখো, পর্যায় সারণীটা যদি একটু লক্ষ্য করো, তখন দেখবা যে ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট সিরিজে তোমার নিচের যে দুইটা পর্যায়, এই পর্যায়টা তোমরা হিসাব করে দেখো 30টা মৌল আছে। তাহলে আমি কেন 27টা লিখলাম? 27টা লিখার এইটাই কারণ যে ওই 30টা মৌলের মধ্যে ল্যান্থেনাইট, অ্যাক্টিনাইট আর থোরিয়াম, এই তিনটা কিন্তু তোমার ডি ব্লকের মধ্যে, ওটা কিন্তু এফ ব্লকের অন্তর্ভুক্ত না। ওই তিনটা বাদ দিলেই 30 থেকে ওই তিনটা বাদ দিলে হয়ে যায় 27টা, আর এই 27টা নিয়েই হলো এফ ব্লকের মৌল। তাহলে আমরা এখানে এফ ব্লকের হিসাব করে ফেললাম, কোনটা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, এবং মৌল সংখ্যা আমরা জেনে নিলাম। এখন অনেক সময় এটা তোমাদের এখন আসে না, তাও একটু জানিয়ে দিই। আগে গ্রুপ সংখ্যা করার আগে এটাকে রোমান সংখ্যা হিসেবে লেখা হতো। রোমান সংখ্যা হিসেবে লেখার ক্ষেত্রে গ্রুপ 1 আর 2 পর্যায় সারণী তোমরা উপরে দেখতে পারবা, গ্রুপ 1 আর 2 এইটাকে আই এ ডবল আই এ এইভাবে লেখা হতো। অর্থাৎ এস ব্লকে যেগুলো আছে, এস আর পি ব্লক, এস আর পি ব্লকের গুলো হচ্ছে এ, আর ডি ও এফ মানে ডি এর সঙ্গে তো এফ সংযুক্ত, আর ডি আর এফ এ যেগুলো আছে সেগুলো হচ্ছে বি। এটা দুইটা উপপর্যায় ভাগ করে নিয়েছিল, এ উপপর্যায় আর বি উপপর্যায়। এবার তুমি লাইন ধরে যেতে থাকো, দেখো গ্রুপ 1 এ পর্যায় সারণী যদি তুমি তোমার এই অধ্যায়টা যখন পড়বে, আমার এখানে তো স্মার্ট বোর্ডের অপশন নাই, তোমাদের সামনে যদি অবশ্যই পর্যায় সারণী থাকে, আমি যখন পড়াবো পর্যায় সারণীটা একটু লক্ষ্য করবা। দেখবা যে গ্রুপ 1 আর 2 অর্থাৎ এস ব্লকের উপরে দেখো, গ্রুপ 1 এ আই এ, গ্রুপ 2 এ ডবল আই এ আছে। এভাবে রোমান সংখ্যায় 1 2 3 তো তোমরা ছোটবেলায় লেখা শিখেছো। তাহলে তোমার মনে হওয়ার কথা তাহলে 3 এর থেকে হবে 3 এ, তাই না? কিন্তু এখানে হচ্ছে ব্যতিক্রম। আমি তো আগেই বলেছি 3 থেকে 11 কি ডি ব্লক না, আর ডি ব্লকের জন্য আমার কি উপপর্যায়? বি উপপর্যায়। তাহলে 3 থেকে যদি আমার বি উপপর্যায় হয়, তাহলে আমার এখানে 3a হবে না, এখান থেকে হবে 3b। তাহলে 3 থেকে 11 পর্যন্ত 3 4 5 করে যাবে, ওইটা আমরা আসতেছি। তার আগে আমরা 13 থেকে একটু দেখে আসি, কারণ এখানে একটু ব্যতিক্রম আছে। তাহলে আমি যখন দেখি যে 13, 1 2 13 থেকে মনে হবে যে আমি তাহলে রোমান সংখ্যায় 13 কিভাবে লিখবো, মানে আমরা তো লিখতে পারি, কিন্তু তুমি পর্যায় সারণীর উপরে দেখো যে 13 কিন্তু তোমার যেই রোমান সংখ্যা আছে, রোমান সংখ্যার কিন্তু কোনো প্রমাণ পাবা না যে 13 এ বা 13 বি এরম কোনো কিছু আছে। সব 1 থেকে 10 রোমান সংখ্যার মধ্যে নির্ধারিত। তাহলে তোমরা এই প্রথম এক সংখ্যাটা বাদ মনে করো নাই, তাহলে এখানে কত আছে? 3 আছে না? তাহলে 3 থেকে তোমরা হিসাব শুরু করবা। 3 আই মনে করো 1 2 এর পরেই 13 শুরু হয়েছে, একটা মনে করো নাই, তাহলে 1 2 3 4 5 6 7 এইভাবে চলে গেছে। তাহলে 3 আই, 4 এ, সরি আই না, এ হবে 4 এ, 5 এ, 6 এ, এইভাবে তোমার রোমান গ্রুপগুলো চলে গেছে। এটা মনে রাখতে হবে, কারণ অনেক সময় এমসিকিউ তে দিয়ে থাকে। এখন 6 এটা তো গেল। আমি যদি এইভাবে একটু দেখাই যে এখানে আমি পরে এটা মুছে দেব, দেখো গ্রুপ 1 পর্যায় সারণীতে এইভাবেই থাকে, 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, এখান থেকে 3 থেকে যাবে হচ্ছে তোমার 11 পর্যন্ত। হ্যাঁ, 3 থেকে 11 পর্যন্ত যাবে, এখান 12 পর্যন্ত যাবে, এখান থেকে আসবে 13 14 15 16। ঠিক আছে? তাহলে 1 নম্বর যে গ্রুপটা, এটার আর ভাবে প্রকাশ করা আই এ, দুইটা হচ্ছে 2a, 13তে আবার 3a, 14 হচ্ছে তোমার 4a, 5a, 6a। ঠিক আছে? এইভাবে। আর 18 পর্যন্ত গিয়ে 8 এ, এটা দেখানো হয়নি, 8 এ। ঠিক আছে? এখন 3 থেকে 12 পর্যন্তের কি হবে? 3 থেকে তাহলে শুরু করো। আমি তো বলেছি তিনটা তো তোমার ডি ডি গ্রুপের মধ্যে, আর ডি ব্লকের মধ্যে, আর ডি আর এফ ব্লকের জন্য পর্যায় কি? বি। তাহলে 3 এর জন্য কি হবে? এখানে 3 এর জন্য 3b। তাহলে মনে রাখার সহজ উপায় যে এখানে দেখবা যে প্রথম সংখ্যাটা কি আছে সেটা দেখবা, যে 1 2 তো আছে, 1 2 3 4 করে যাচ্ছে। এবার যখন 10 এর ঘরে যাবে, 10 এর ঘরে গিয়ে একটা তুমি তুমি বাদ দিয়ে দাও,
একটা বাদ দিয়ে দেখো কত আছে, 3 আছে, তাহলে 3A। তাহলে এইভাবে 3A, এখানে একটা বাদ দিলে 4A, 4A, এখানে একটা বাদ দিলে 5, তাহলে 5 রোমান সংখ্যার 5A, এইভাবে। এখন ডি ব্লকের ক্ষেত্রেও একই, যেহেতু এখানে আর 10-এর কোনো ফাংশন নাই, এখানে 3 ডিরেক্ট আছে, তাহলে আমি 3B, 4B, এখানে যদি 4 নম্বর গ্রুপ যেটা আছে এটা হবে 4B। এইভাবে যাইতে যাইতে তুমি দেখবা 8 নম্বর থেকে 10 নম্বর যে গ্রুপটা আছে, এই গ্রুপটারই শুধুমাত্র V3 বলা হয়েছে, কোনো A আর B কোনো উপপর্যায়ে ভাগ করা হয় নাই। এইটাই হচ্ছে ব্যতিক্রম। 8 থেকে 10 পর্যন্ত যেটা আছে ওটা হচ্ছে V3 গ্রুপ। V3 গ্রুপ। আবার যখন 11 শুরু হয়েছে, আবার যখন 11 আর 12 হয়েছে, তখন হচ্ছে তোমার এটা IB আর এটা 2B। দেখো তো এখানে একটা বলেছিলাম না, যেখানে 11 মানে দশমিকের ফাংশন আসবে, তখন একটা তোমরা বাদ রেখে হিসাব করবা। তাহলে এখানে যদি আমি একটা বাদ রেখে দিই তাহলে 1 আসতেছে, তাহলে I। আর এখানে যদি আমি একটা বাদ দিই তাহলে 2, তাহলে 2। আর এটা যেহেতু ডি গ্রুপে, তাহলে তোমার উপপর্যায়ে বি হবে। এভাবে তোমরা হিসাব করবা। সো আশা করি তোমাদের আমি রোমান সংখ্যার পদ্ধতিটাও শিখাইতে পারছি। তোমরা এটা একটু ভালো করে দেখে নিবা। আমরা এখন গ্রুপের অপর নাম সমূহ নিয়ে একটু আলোচনা করবো। এটা একটু খুবই গুরুত্বপূর্ণ অংশ অধ্যায়ের। গ্রুপের অপর নাম সমূহ যেগুলো দেখো, আমি একটু লিখে দিচ্ছি, তারা তোমরা এটা দেখে নেবো। গ্রুপ 1 নম্বর যেটা, গ্রুপ 1 নম্বরকে বলা হয় ক্ষার, ক্ষার গ্রুপ। 2 নম্বরকে বলা হয় মৃৎ ক্ষার, ঠিক আছে, মৃৎ ক্ষার বলা হয় 2 নম্বরটাকে। 3 নম্বর যেটা, 3 নম্বরটাকে তোমার ল্যান্থেনাইট গ্রুপও বলা হয়। তারপরে হচ্ছে 11 নম্বর যে গ্রুপ, এটাকে বলা হয় মুদ্রা ধাতু গ্রুপ। 11 নম্বরটাকে বলা হয় মুদ্রা ধাতু গ্রুপ। 15 নম্বরটাকে বলা হয় নিকটোজেন। 16 নম্বরটাকে বলা হয় চালকোজেন। 17 নম্বরটাকে বলা হয় হ্যালোজেন। 18 নম্বরটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, অনেক নাম আছে এটার, নিষ্ক্রিয়, নোভেল, এই দুটোই বেশি চলে। নিষ্ক্রিয় গ্যাস, নোবেল গ্যাস, এই দুটোই বেশি চলে। যাক, আমরা এখানে যে গ্রুপগুলোর নাম দেখলাম, তাহলে 1 নম্বরটা গ্রুপ হচ্ছে ক্ষার গ্রুপ, 2 নম্বরটা হচ্ছে মৃৎ ক্ষার, 3 নম্বরটা হচ্ছে ল্যান্থেনাইট গ্রুপ, তারপর হচ্ছে 11 নম্বরটা হচ্ছে মুদ্রা ধাতু গ্রুপ, 15 নম্বরটা নিকটোজেন, 16 নম্বরটা চালকোজেন, 17 নম্বরটা হ্যালোজেন, 18 নম্বরটা নিষ্ক্রিয় বা নোভেল গ্যাস। এটা লেভেল না, এটা নোভেল, অনেকের মধ্যে একটু বুঝতে অসুবিধা হতে পারে, এটা হচ্ছে নোভেল গ্যাস। এখন এইগুলোর যে গ্রুপগুলোর নাম লিখলাম, অপর নাম, এই গ্রুপগুলোর কিছু মৌল আমি দিয়ে এটা উদাহরণগুলো আমি একটু লিখে দিচ্ছি, ঠিক আছে, তাহলে তোমাদেরকে মনে রাখতে সুবিধা হবে। যেরকম আমি এগুলো নিয়ে আলাদা একটা পরের স্লাইডে আমি দেখাবো যে কিভাবে তুমি গ্রুপের মৌলগুলো মনে রাখতে পারবে। আপাতত একটু দেখো যে ক্ষার গ্রুপ কি কি আছে। হাইড্রোজেন, লিথিয়াম, মৃৎ ক্ষারে আছে ব্রোমিন, ম্যাগনেসিয়াম, ব্রোমিন না সরি, বোরন, বোরন, ম্যাগনেসিয়াম। 3 নম্বর গ্রুপে রয়েছে হচ্ছে ল্যান্থেনাইট সিরিজে যে মৌলগুলো, ল্যান্থেনাইট, লুটেসিয়াম, যেগুলো আছে ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট গ্রুপের যে মৌলগুলো আছে, ল্যান্থেনাইট সিরিজের মৌল যেগুলো আছে। মুদ্রা ধাতু, মুদ্রা ধাতুর মধ্যে হচ্ছে কপার, সিলভার, তারপরে হচ্ছে সোনা, তারপরে হচ্ছে অ্যারিয়াম বলা হয় তোমার সোনাকে, বা গোল্ড যেটাই বলো না কেন। তারপর হচ্ছে 15 নম্বর নিকটোজেন, নাইট্রোজেন, নিকটোজেনটা হচ্ছে 15 নম্বর গ্রুপ, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। 16 নম্বর হচ্ছে তোমার অক্সিজেন, সিলিকন, সেলেনিয়াম। তারপরে হ্যালোজেনে তো জানোই, হ্যালোজেন তো সারা জীবন পড়ে আসতেছো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর তোমার নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কি কি আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, হ্যাঁ এগুলো আছে, এগুলো নিয়ে আমরা এর পরের স্লাইডে আলোচনা করবো বিস্তারিত। যাই হোক, তাহলে এই স্লাইডে যে জিনিসগুলো দেখালাম, এখান থেকে সম্পূর্ণ এটা এমসিকিউ রিলেটেড টপিক।
এমসিকিউ রিলেটেড টপিক এইগুলো, এই বৈশিষ্ট্য যেন একটা ভুল না হয়। এবার দেখাবো কিছু বৈশিষ্ট্যমূলক ধর্ম দেখাবো। ধর্ম বলতে গেলে কিছু মৌলের আলাদা আলাদা নাম আছে। এবার এগুলোতে দেখলাম গ্রুপের নাম আলাদা আলাদা, কিছু মৌলেরও আলাদা আলাদা নাম আছে, ওইগুলো আমি দেখাবো। আমরা আরো কিছু তোমার বৈশিষ্ট্যমূলক ধর্ম নিয়ে আলোচনা করব। ধর্ম বলতে গেলে গ্রুপের কিছু কিছু অপর নাম রয়েছে, সে নামগুলো আমি আগের স্লাইডেও কিছু দেখিয়েছি, ওইগুলোর কেন এই নাম দেওয়া হয়েছে এবং সেগুলোর কিছু উদাহরণ আরো কিছু অ্যাড করছি, যেরকম বিরল মৃত্তিকা ধাতু, আদর্শ গ্যাস, প্রতিনিধিত্বকারী মৌল, অপধাতু, উপধাতু, হ্যালোজেন, দুষ্ট মৌল, তড়িৎ। এটা এমসিকিউ রিলেটেড টপিক, এগুলো একটু দেখে রাখো, তাহলে এমসিকিউ তে অ্যান্সার করতে তোমাদের সহজ হবে। আচ্ছা, নিক্টোজেন তো আগে বললাম যে গ্রুপ 15 বা হচ্ছে VI VA, গ্রুপ 15 বা VA। এখন নিক্টোজেন বলা হয় কারণ এই গ্রুপে যে মৌলগুলো আছে, নাইট্রোজেন, ফসফরাস, তারপর হচ্ছে আর্সেনিক, এগুলো বায়ুর অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে দুর্গন্ধযুক্ত একটি গ্যাসের সৃষ্টি করে। এই গ্যাসগুলোকে বলা হয় নিক্টোজেন। এগুলো হচ্ছে শ্বাসরুদ্ধকারী গ্যাস। ঠিক আছে, এইখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, তারপর আছে এই তিনটে জানলেই হবে, আরো দুটো আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, আর হলো বিসমাথ। হ্যাঁ, এর একটা মনে রাখার শখ আছে, মনে রাখার একটা ছন্দ আছে, এটাও দেখাবো। চালকোজেনটাও গ্রুপ হচ্ছে 16 বা হচ্ছে V1A। এটাকে হচ্ছে চালকোজেন বলার কারণ হচ্ছে এরা মূলত আকরিকের সঙ্গে যুক্ত থাকে। আকরিক হচ্ছে যে সকল তোমার খনিজ উপাদান লাভজনকভাবে উৎপন্ন করা হয়, সেগুলো হচ্ছে আকরিক। এই আকরিকের ক্ষেত্রে যেই মৌলগুলো আছে সেগুলো হচ্ছে তোমার অক্সিজেন, সিলিকন, সেলেনিয়াম, এই কটা মনে রাখলেই হবে। আরো দুটো আছে। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে আগে বলছিলাম নিষ্ক্রিয় গ্যাস আরো কিছু নাম আছে, এখানে দুইটা দেখাইছিলাম, এখানে আরো দুইটা দেখাচ্ছি। যে সেতু গ্যাসও বলা হয়, বিরল গ্যাসও বলা হয়। নোবেল গ্যাসটা বলছিলাম, নোবেল গ্যাস বাংলায় বলা হয় অভিজাত গ্যাস। এগুলো কি কি সেগুলো তো জানোই। এগুলো হচ্ছে তোমার হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন। অনেক বই অর্গানেশনটাকে হচ্ছে তোমার অভিজাত গ্যাসের মধ্যে রেখেছে, অনেকে রাখে নাই। তোমাদের মনে হইতে পারে যে এখানে যে প্রশ্ন কিরাম আসতে পারে যে কয়টা অভিজাত গ্যাস, কয়টা বিরল গ্যাস। সাধারণত এই টাইপের কোশ্চেন গুলো হয় না যে কয়টা চালকোজেন আছে, কয়টা নিক্টোজেন আছে। কোনগুলো নিক্টোজেন, কোনগুলো চালকোজেন, এই কটা জানলেই হবে, কারণ অনেক কিছুই থাকতে পারে, মানে আমাদের জানার বাইরে অনেকগুলো আছে, এরকম কোনো নির্দিষ্ট করে সংখ্যা বলা যায় না। সেই জন্য তোমরা শুধু কয়েকটা উদাহরণ জেনে রাখবা, কতগুলো কি আছে ওইগুলো তোমাদের জানার দরকার নেই, কারণ সবগুলোর যে কয়টা করে উপাদান আছে এই কয়টা যদি তুমি মনে রাখতে চাও তাহলে এইগুলো তুমি মনে রাখতে পারবা না। বিরল মৃত্তিকা ধাতু, ল্যান্থেনাইট গ্রুপ, যেটা ল্যান্থেনাইট গ্রুপটাকেই বলা হয় তোমার বিরল মৃত্তিকা ধাতু। ল্যান্থেনাইট গ্রুপটাকেই তোমার বলা হয় বিরল মৃত্তিকা ধাতু। আদর্শ গ্যাস কারা? আদর্শ গ্যাসের দ্বিতীয় ও তোমার দ্বিতীয় এবং একটু আমি শিওর হয়নি এটা। আদর্শ গ্যাস, হ্যাঁ ঠিক আছে, দ্বিতীয় তৃতীয় পর্যায়ে যে মৌলগুলো আছে, দ্বিতীয় তৃতীয় পর্যায়ের মৌলগুলো হচ্ছে আদর্শ গ্যাস। প্রতিনিধিত্বকারী মৌল আছে এস ও পি ব্লকের মৌলগুলোই হলো প্রতিনিধিত্বকারী মৌল। তারপর হচ্ছে অপধাতু বা উপধাতু, এটা হচ্ছে তোমার কি কি আছে, বোরন আছে। তারপর হচ্ছে এটা মনে রাখার সহজ উপায়টা আমি এখানেই ছন্দটা বলে দিই, সাবধান বিগ বস আসিতেছে। ঠিক আছে, এই এখানে বিগের গতে হচ্ছে গ্যালিয়াম, তারপর হচ্ছে বতে হচ্ছে বোরন, বরন, তারপরে হচ্ছে সাবধান, এটা হচ্ছে সম্ভবত SB। দাও একটু ক্লিয়ার হয়নি এটা।
হ্যাঁ এসবি, এসবি, তারপর হচ্ছে 80 হচ্ছে আর্সেনিক, আর 13 হচ্ছে টিআই টেলোরিয়াম। ঠিক আছে, এই কটা হচ্ছে উপধাতু বা উপধাতু। সাবধান, বিগ বস আসিতেছে। হ্যালোজেন গুণগুলো জানোই, 17 নম্বর গ্রুপের মৌল, 17 নম্বর গ্রুপ বা V2 এ। দুষ্ট মৌল, এটা বিকে একটা কোশ্চেন। দুষ্ট মৌল একটাই, সেটা হচ্ছে হাইড্রোজেন। তো সর্বতড়িৎ ধনাত্মকটা হচ্ছে তোমার সিজিয়াম, গ্রুপ 1 এর সিজিয়াম। আর তড়িৎ ঋণাত্মক হলো ফ্লোরিন। ঠিক আছে, আমরা এবার পর্যায় সারণীর যে গ্রুপগুলো আছে, গ্রুপের মৌলগুলো সহজে মনে রাখার কিছু ছন্দ আছে। ছন্দের সাহায্যে আমরা একটু জেনে রাখবো। তোমরা অলরেডি অনেকেই জানো, তা আমি একটু রিভিশন করে দিচ্ছি। দেখো, গ্রুপ 1 যেটা ক্ষার ধাতুর গ্রুপ, যেটা সেটা হচ্ছে হাই লিনাকে রুবিনা সাজিয়ে ফ্রান্সে নিয়ে গেল। এই ছন্দটা মনে রাখবা। হাইতে হাইড্রোজেন, লিনাতে লিথিয়াম, কে তে পটাশিয়াম, রুবিনা এখানে না যেটা আছে, নাতে হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, হাই লি না কে, রুবিনা রুবিডিয়াম, সাজিয়ে হচ্ছে সিজিয়াম, এফ ফ্রান্সে মানে ফ্রান্সিয়াম। ঠিক আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, গ্রুপ 1। গ্রুপ 2 হচ্ছে বিধবা মায়ের গেড়া সন্তান বাচ্চা রহিম। আর একটা আছে সেটা হচ্ছে যাক, ওটা মনে রাখার দরকার নেই। আমি যেটা এটা দিয়েই মনে রাখতাম, এটাই মনে রাখি। ও আর একটা হচ্ছে বিরিয়ানি মোগলাই সরিয়ে বাটিতে রাখ। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ, ওটাও মনে রাখতে পারবো, এটা দিয়েও মনে রাখতে পারবা। তো বিধবাতে হচ্ছে তোমার বেরিলিয়াম, মায়ে হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যাডার হচ্ছে ক্যালসিয়াম, সন্তান হচ্ছে স্ট্রেনসিয়াম, বাচ্চা হচ্ছে বেরিয়াম, আর রহিমে হচ্ছে তোমার রেডিয়াম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। 13 নম্বর গ্রুপ যেটা তোমার অ্যালুমিনিয়াম থেকে শুরু, গ্রুপ 13 নম্বর গ্রুপ। এই গ্রুপের যেই মৌলগুলো আছে সেটা মনে রাখা সহজ উপায় হচ্ছে বর এলো যেন ইন্ডিয়া থেকে। বর হচ্ছে ব্রোমিন, এলোতে হচ্ছে অ্যালুমিনিয়াম, যেন হচ্ছে তোমার জার্মেনিয়াম না গ্যালিনিয়াম, এটা হচ্ছে তোমার গ্যালিয়াম। জানো, যে যেন বলেছে না, যেতে হচ্ছে গ্যালিয়াম। ঠিক আছে, আর একটা হচ্ছে এইখানে একটু অসুবিধা হবে, গেলে। এই গেলেটাই কিন্তু আবার জার্মেনিয়াম। ঠিক আছে, সরি, গেলে যেটা, এইটাতে আমি একটু কনফিউশন একটু ক্লিয়ার করে দিচ্ছি। এইটা হচ্ছে গ্যালিয়াম। এই যেন যেটা, এটা হচ্ছে গ্যালিয়াম, এটা হচ্ছে জার্মেনিয়াম। ঠিক আছে, এখানে একটু আগের থেকে লিখে দিই, নাহলে আমার নিজের একটু মাঝে মাঝে সমস্যা হচ্ছে। জার্মেনিয়াম, এটা হচ্ছে জার্মেনিয়াম, আর এটা হচ্ছে গ্যালিয়াম। তাহলে ব্রোমিন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়া থেকে ইন্ডিয়াম। ঠিক আছে, আর থেকে হচ্ছে তোমার টেলোরিয়াম। টেলোরিয়াম থ্যালিয়াম, আর থ্যালেরিয়াম আছে নিচে একটা আছে, ওইখানে থ্যালিয়াম পাবে। এই যে এইটা হচ্ছে টেলোরিয়াম, এই তেতে এটা আসতেছি। তাহলে 13 নম্বর হচ্ছে বর এলো যেন ইন্ডিয়া থেকে। তাহলে ব্রোমিন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, তারপরে হচ্ছে তোমার থেলিয়াম। এই কটা মনে রাখলে হবে। গ্রুপ 14 হচ্ছে কুয়েত সিটি গেলে সোনা পাবো। এইখানে কুয়েতে হচ্ছে কার্বন, সিটিতে হচ্ছে সিলিকন, সিলিকন না সালফার হবে। কুয়েত সিটি, সরি, সিটিতে সিলিকন ঠিকই ছিল। কুয়েত সিটি সিলিকন, এটা হচ্ছে গেলে হচ্ছে জার্মেনিয়াম। এস এন, এটা আবার সোনা বললেও গেলে সোনা পাবো, এখানে হচ্ছে মনে রাখা হচ্ছে সোনা পাবো, কিন্তু এই সোনাটা কিন্তু আবার গোল্ড না, এটা হচ্ছে টিন। ঠিক আছে, এস এন টিন, পাবো হচ্ছে প্লাম্বাম। তারপর হচ্ছে 15 নম্বর গ্রুপ যেটা আছে, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। এটা মনে রাখবো, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা। নল নাইট্রোজেন, কূপতে হচ্ছে নলকূপটাই পুরোটা এন, পিতে হচ্ছে
এই পুরোটাই নলকূপ, পুরোটাই হচ্ছে এন, পানি হচ্ছে পি, নাইট্রোজেন ফসফরাস, আর্সেনিকতে আর্সেনিকই। সমস্যাটাকে বলা হচ্ছে তোমার সেলেনিয়াম। এই হচ্ছে সেলেনিয়াম, ঠিক আছে, সেলেনিয়াম। আর বিদ্যমান হচ্ছে বিসমাথ। বিসমাথ। আর গ্রুপ 16 নম্বর যেটা লাস্ট, যেটা এটা মনে রাখবা হচ্ছে অরনি, এসএসসি তে পড়ে অরনি। অতে হচ্ছে অক্সিজেন, এসতে হচ্ছে প্রথমটা সালফার, সালফার। এই প্রথমে যে সালফার, তারপরে এসটা দিয়ে হচ্ছে সেলেনিয়াম, পরের এসটা দিয়ে হচ্ছে সেলেনিয়াম, ঠিক আছে। আর এই সরি, এখানে যে এসবি, হ্যাঁ, এই এসবি এইটা সেলেনিয়াম না, এইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে অ্যান্টিমনি, অ্যান্টিমনি। এসবি দিয়ে প্রকাশ করা অ্যান্টিমনি। যাই হোক, সবগুলো মনে রাখা সম্ভব হয় না, সরি, এটা কল আসছে। আম, তাহলে আমাদের এখানে কি নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান, সবগুলো তো একবার মনে রাখা যায় না। তোমরা একটু চেষ্টা করবা যে সহজে মনে রাখার জন্য। নলকূপের জন্য এন, পানির জন্য পি, আর্সেনিকের জন্য আর্সেনিক। সমস্যা যেটা ওইটা হচ্ছে অ্যান্টিমনি, এসবি। বিদ্যমান হচ্ছে বিসমাথ। অরনির প্রথমটা হচ্ছে 16 নম্বর গ্রুপ যেটা চালকোজেন, চালকোজেন প্রথমটা হচ্ছে অরনি, এসটা হচ্ছে সালফার, পরের এসটা দিয়ে হচ্ছে তোমার সেলেনিয়াম, এইটা হবে সেলেনিয়াম। পরের সি যেটা আছে, এই সিটা দিয়ে হবে হচ্ছে অরনি এসএসসি। এখানে এই সিটা এখানে আসবে না। এই অরনি এসএসসি বলতে গেলে কি, এই এস ইটাই হচ্ছে সেলেনিয়াম, সিটাও একসঙ্গে এইভাবে উচ্চারণ করা আছে, এসএসসি, হ্যাঁ। এটা হচ্ছে সেলেনিয়াম, টে হচ্ছে টেলেরিয়াম। আর পরে হচ্ছে যেটা, পরে হচ্ছে পলিনিয়াম। তাহলে এখানে কনফিউজিং এর জায়গা দেখো, যেখানে আমারও কনফিউজিং সৃষ্টি হয়েছে, যে প্রথম কনফিউজিং হবে, প্রথম এই দুইটাতে কোনো সমস্যা হবে না, গ্রুপ 1 ও 2 এ। সমস্যা হবে গ্রুপ 13 থেকে। গ্রুপ 13 সমস্যাটা কোথায় হবে, যে এইখানে একটা জ্যানো, এই জ্যানো আর হচ্ছে এই গেলে, প্রথম সমস্যা হবে এই দুটার মধ্যে, জ্যানোতে কোনটা আর গেলে কোনটা। জ্যানোতে হচ্ছে গ্যালিয়াম, প্রথম যেটা সেটা হচ্ছে গ্যালিয়াম, আর গেলে যেটা জার্মেনিয়াম। উল্টো সম্পর্ক মনে রাখবা, গেল, গেল, গেলে তিলে তো গ্যালেনিয়াম হওয়ার কথা উচ্চারণ অনুসারে, কিন্তু গেলের ক্ষেত্রে হবে জার্মেনিয়াম, আর তোমার জ্যানোর ক্ষেত্রে হবে গ্যালিয়াম। তারপরে এইখানে যেটা সোনা, এই সোনাটা কিন্তু তোমার গোল্ড না, সেটা হবে টিন। আর আরেকটা সমস্যা হবে, যেখানে যে সমস্যা, আর হচ্ছে এইখানের যেই এসি, এইখানে একটা সমস্যা হবে। এখন এসবি যেটা, এই সমস্যা হচ্ছে অ্যান্টিমনি এসবি। আর এসএসসি যেটা সেলেনিয়াম, সেটা হচ্ছে এসসি, এসএসসি, এস এ শুধু সালফার, এসসি তে হচ্ছে সেলেনিয়াম। আর তোমার এসবি সমস্যা যেটা, সেটা হচ্ছে এসবি বা অ্যান্টিমনি, আর পারেতে হচ্ছে পলিনিয়াম। আর তে যেটা, এটা হচ্ছে ট্যালেরিয়াম। সো এই কটাই মূলত মনে রাখতে হবে। আর হ্যালোজেন আর নিষ্ক্রিয় গ্যাসের গুলো তো তোমরা সাধারণত মুখস্থ রাখো, ওইগুলোর জন্য আলাদা করে ছন্দ দেওয়ার দরকার নেই। এই কটা মনে রাখলে এখান থেকে এমসিকিউ করা খুবই সহজ হয়ে যাবে, কারণ অনেক সময় কোশ্চেন বলে দেয় যে কোনটা নিষ্ক্রিয় গ্যাস, কোনটা তোমার চালকোজেন, কোনটা নিট্রোজেন, কোনটা 14 নম্বর গ্রুপ, কোনটা 13 নম্বর গ্রুপ, এইগুলো অনেক সময় মনে থাকে না, এমসিকিউতে অ্যান্সার করতে পারি না আমরা। এই জিনিস, এই ছন্দগুলো তোমরা যদি সহজে মনে রাখতে পারো, তাহলে এর মান, এই মৌলগুলো তোমরা মনে রাখতে পারবে। আমরা এখন এসপিডিএফ এই 4টা ব্লকের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। সবগুলো বৈশিষ্ট্য নেই, 7টা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিচ্ছি। এই বৈশিষ্ট্যগুলো সাধারণত পার্থক্য, ক যেই ক বলছি কেন, খতে মূলত এসপিডি ও এফ এর গ্রুপের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলতে পারে, বৈশিষ্ট্য নির্ণয় করতে বলতে পারে, তাদের তুলনামূলক বিশ্লেষণ করতে বলতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি কি অ্যান্সার করব, সেখান এই 4টা দেখে আমরা মানে এক্সপ্লেন করতে পারবো এখানে। দেখো, এস গ্রুপ, পি গ্রুপ, ডি গ্রুপ, এফ গ্রুপ, এই 4টা এই ব্লক, এই 4টা ব্লককে আমি আলাদা চারটে গ্রুপে সাজাইছি। প্রথম যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ধাতু।
এস গ্রুপে যেগুলো আছে, এস ব্লক গ্রুপের মৌলগুলো সবই হচ্ছে ধাতু, এবং ধাতুর সঙ্গে প্লাস ক্ষারও। তারপরে হচ্ছে আম, ক্ষার হওয়ার একটা কারণ আছে। ক্ষারের এখানে কারণ বলতে গেলে যে ক্ষারীয় অক্সাইড গুলো কিন্তু সাধারণত ধাতু হয়, আর আম, তোমার ধাতব অক্সাইড গুলো সাধারণত ক্ষারীয় হয়, আর অধাতব অক্সাইড গুলো কিন্তু অম্লীয় হয়। এই জন্য প্রথম গ্রুপ যেগুলো আছে সেই গ্রুপকে ক্ষারীয় বলা হয়, কারণ ধাতব অক্সাইড হচ্ছে ক্ষারীয়। এস গ্রুপে যতগুলো মৌল আছে দেখো, সেগুলো যদি অক্সিজেন যদি বিক্রিয়া করায়, তাহলে যে অক্সাইডটা হবে সেগুলো হচ্ছে ক্ষারীয় অক্সাইড। তারপর হচ্ছে এইগুলো হচ্ছে তড়িৎ ধনাত্মক। এটার বৈশিষ্ট্য 2 নম্বর বৈশিষ্ট্যকে পির গুলো সব বৈশিষ্ট্যগুলো দেখে আসি। পি এর ক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্য, এরা ধাতু হইতে পারে, অধাতু হইতে পারে। ডি এর ক্ষেত্রে অবশ্যই ধাতু, এফ এর ক্ষেত্রেও সবগুলোই ধাতু। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তড়িৎ ধনাত্মক। এস গ্রুপের মৌলগুলো তড়িৎ ধনাত্মক। পি গ্রুপে হচ্ছে সব তড়িৎ ঋণাত্মক মৌল। ডি গ্রুপেও তড়িৎ ধনাত্মক, এফ গ্রুপেও তড়িৎ ধনাত্মক। 3 নম্বর বৈশিষ্ট্য যেটা হচ্ছে যে এক ও দ্বিযোজী। কারণ এখানে 1 আর 2 নম্বর গ্রুপে, মানে গ্রুপ সংখ্যা দেখে কিন্তু তুমি যোজনী নির্ণয় করতে পারো। 1 আর 2 নম্বর গ্রুপ যেটা, ওই গ্রুপের যোজনী হচ্ছে একযোজী, দ্বিযোজী। একাধিক পি গ্রুপের যে মৌলগুলো আছে, পি গ্রুপের মৌলগুলো একাধিক যোজনী বিশিষ্ট হয়ে থাকে, 3, 4, 5, 6, 7, 7 পর্যন্ত যে থাকে যোজনী। তারপরে ডি গ্রুপে একাধিক যোজনী প্রকাশ করে। এফ গ্রুপ যেটা, এফ ব্লক যেটা, এই ব্লকে হচ্ছে ত্রিযোজী বা চতুর্থযোজী হয়ে থাকে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জারণ সংখ্যা। জারণ সংখ্যা যোজন নিয়ে অনেকটা মিল আছে। জারণ সংখ্যা 1, 2। এস গ্রুপের, এস ব্লকের ক্ষেত্রে, পি ব্লকের ক্ষেত্রে একাধিক জারণ সংখ্যা বিদ্যমান। ডি গ্রুপের ব্লকের ক্ষেত্রে একাধিক জারণ সংখ্যা বিদ্যমান। এফ ব্লকের ক্ষেত্রে জারণ সংখ্যা হবে 3, কারণ 3 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত। আয়নিক শক্তি, আয়নিক শক্তি, আর এখানে 3টা বৈশিষ্ট্য আছে। আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এই 3টা এদের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এই অংশের তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি 3টার ক্রমই একই যাবে। যেরকম এটা হচ্ছে পর্যায় সারণীর বাম থেকে ডাইনে গেলে আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি, এই 3টাই কিন্তু বেড়ে যায়। অর্থাৎ এস ব্লক, পি ব্লক, এস ব্লক তো সর্ববামে, তাই না? যার কারণে এর আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। আর পি ব্লক যেটা, পি ব্লকের তোমার অবস্থান তো সর্বডানে, যার কারণে আয়নীকরণ শক্তি বেশি। একইভাবে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও সবচেয়ে বেশি হচ্ছে তোমার পি ব্লকের ক্ষেত্রে, আর এস ব্লকের ক্ষেত্রে সবচেয়ে কম। আর ডিএফ এর ক্ষেত্রে এস এর তুলনায় বেশি, কিন্তু পি এর তুলনায় কম। একই বৈশিষ্ট্য, 5 আর 6। 7 নম্বর যেটা প্যারা ডায়াচম্বকীয়, এটা হচ্ছে আমরা যখন পর্ব 2-এ করব, তখন আমরা জানতে পারবো কোনগুলো প্যারাচম্বকীয়, কোনগুলো ডায়াচম্বকীয়। এখন প্যারাচম্বকীয়, ডায়াচম্বকীয় যেগুলা, ও এস গ্রুপে হচ্ছে, আপাতত মুখস্থ রাখো যে এস গ্রুপের মৌলগুলোতে, এই এস ব্লকের মৌলগুলো তো মূলত হচ্ছে তোমার প্যারা ও ডায়াচম্বকীয়। আর একটু জানা রাখি যে প্যারা ডায়া কি, আর এর সঙ্গে আরো একটা আছে ফেরোচম্বকীয়। ফেরোচম্বকীয় হচ্ছে যেগুলো হচ্ছে তড়িৎ ক্ষেত্রের উপরে বা চৌম্বক ক্ষেত্রের উপরে তীব্র আকর্ষণ করে। চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র না, এটা চৌম্বক ক্ষেত্র হবে। চৌম্বক ক্ষেত্রের উপরে যারা তীব্রভাবে আকর্ষিত তারা হচ্ছে ফেরোচম্বকীয়। তারপরে হচ্ছে তুলনামূলক ফেরত হচ্ছে কম যারা, তারা হচ্ছে প্যারাচম্বকীয়। আর যারা তড়িৎ এই চৌম্বক ক্ষেত্রের উপরে আকর্ষণ করে না, তারা হচ্ছে ডায়াচম্বকীয়। এখন এস গ্রুপ হচ্ছে, এস ব্লক হচ্ছে প্যারা ডায়াচম্বকীয়, পি ব্লক হচ্ছে প্যারা ডায়াচম্বকীয়, ডি ব্লক হচ্ছে প্যারাচম্বকীয়, এফ ব্লক যেটা সেটা হচ্ছে প্যারাচম্বকীয়। এই কটা মূলত জানলে হবে। আরো কিছু বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু বইয়ের থেকে দেখে নিও। বাট এইগুলো হচ্ছে সূচক ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য, এইগুলো জানলে তোমরা এখান থেকে খর অ্যান্সারটা খুব ইজিলি করতে পারবে। আমরা আজকের প্রথম পর্বের শেষ, সরি একটা কল আসছিল। আমাদের প্রথম পর্বের শেষ টপিক যেটা, সেটা নিয়ে একটু আলোচনা করব। কারণ আমরা যদি আজকে এই যতগুলো টপিক প্রথমে দেখাইছিলাম সবগুলো আজকে দেখাতে যাই, তো ক্লাস অনেক বড় হয়ে যাবে। আর আমি চাই না একটা ক্লাস তোমরা 2-3 ঘন্টা ধরে করো। পর্বে পর্বে ভাগ করে দিই, তোমরা সর্বোচ্চ একটা ক্লাসে 1 ঘন্টার বেশি তোমরা করো না, কারণ তোমাদের অন্যান্য রিভিশনের সময় দরকার, অন্যান্য পড়াও করতে হবে। দেখো, এই আজকের দিনের শেষ টপিক যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মের ক্রম। খুবই অল্প সময়ে শেষ করব। দেখো, আমাদের যে ধর্মগুলো নিয়ে আসলে কোশ্চেন আসে, যে পর্যায়বৃত্তের কোন ধর্মগুলোর তোমার ক্রম
কোনটার বেশি কোনটার কম, এইটা আলোচনার ক্ষেত্রে আমরা কয়টা ধর্ম বেছে নিছি, যে কি কি ধর্ম। দেখো আকার, ধাতব ধর্ম, বিজারণ ধর্ম, গণনাঙ্ক, স্ফুটনাঙ্ক। ধাতব ধর্ম যখন এখানে আলোচনা করতেছি, এইখানে ধাতব ধর্মের সঙ্গে অধাতব ধর্ম আলোচনা হয়ে যাবে, বিজারণ ধর্মের সঙ্গে জারণ ধর্ম আলোচনা হয়ে যাবে। আর তারপরে আরো তিনটা আলোচনা করব, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। আর লাস্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যোজ্যতা জারণ সংখ্যা, যোজ্যতা বা জারণ সংখ্যা, একই ধর্ম, সেই জন্য আমি একটাই রাখছি। যাই হোক, তোমাদের টেকনিকটা আমি বলে দিই। 1 নম্বরে আমরা এই কয়টা রাখছি, যে আধা বিক্ষ। আধা বিক্ষ, আতে হচ্ছে আকার, ধাতে হচ্ছে ধাতব ধর্ম, বিতে হচ্ছে বিজারণ ধর্ম, গতে গণনাঙ্ক, সতে হচ্ছে স্ফুটনাঙ্ক। এটার ক্ষেত্রে মনে রাখবা যে আধা বিক্ষ বাম থেকে ডানে গেলে কমে, ঠিক আছে, আর উপর থেকে নিচে গেলে বাড়ে। তাহলে এইখানকার ক্ষেত্রে এটা টপিক কি, যদি বাম থেকে ডানে যায়, একটার ক্ষেত্রে যদি কমে আর একটার ক্ষেত্রে বাড়বে, পরিপূরক ধর্ম। আকার, ধাতব ধর্ম, বিজারণ ধর্ম, গণনাঙ্ক, স্ফুটনাঙ্ক। তাহলে কোশ্চেনে যদি থাকে ডান থেকে বামে, তাহলে কি হবে, এর বিপরীত। যদি বলে নিচ থেকে উপরে, তাহলে কি হবে, এটার বিপরীত। অর্থাৎ যদি নিচ থেকে উপরে যায় তাহলে কমবে, যদি হচ্ছে ডান থেকে বামে যাই তাহলে বাড়বে। মানে এই ধর্মটা তোমরা একটা ধর্ম দুইটার উপরে বিশ্লেষণ করে মনে রাখবা, একটা বাম থেকে ডানে গেলে কি হয়, উপর থেকে নিচে গেলে কি হয়। এই দুইটা যদি জানা যায়, তাহলে এর যদি বিপরীত দেয় তাহলেও সেটা তোমরা ইজিলি বের করতে পারবা। ধাতব ধর্মের ক্ষেত্রে এই 5টা ধর্মের ক্ষেত্রে এই দুটো সঠিক। এখন গণনাঙ্ক, স্ফুটনাঙ্ক নিয়ে একটু সমস্যা আছে। গ্রুপ 1 এর যে মৌলগুলা, গ্রুপ 1 এর মৃৎক্ষার ধাতুর ক্ষেত্রে এই ধর্মটা কিন্তু মেনে চলে না। মৃৎক্ষার এবং ক্ষার গ্রুপ ব্যতীত বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু এই ধর্মটা মেনে চলে। তাহলে মৃৎক্ষার বা তোমার ক্ষার গ্রুপ যেটা, এই দুইটা গ্রুপের ক্ষেত্রে এর বৈশিষ্ট্যটা কি হবে, ব্যতিক্রমটা শুধু এখানে একটু জেনে রাখো। ব্যতিক্রম হচ্ছে গ্রুপ 1। গ্রুপ 1টা হচ্ছে গণনাঙ্ক, স্ফুটনাঙ্ক বাম থেকে ডাইনে গেলে এটা বাড়ে, আর উপর থেকে নিচে গেলে কমে। এটাই হচ্ছে ব্যতিক্রম এই দুইটার ক্ষেত্রে। এই দুইটার ক্ষেত্রে হচ্ছে ব্যতিক্রম, এইটা মনে রাখবো, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে সবগুলোর ক্ষেত্রে কমবে। বাম থেকে ডানে গেলে গণনাঙ্ক, স্ফুটনাঙ্ক কমবে, উপর থেকে নিচে গেলে বাড়বে। আর শুধু গ্রুপ 1 এর ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে বাড়ে আর কমে। এই জন্য অনেক সময় এই দুটোকে কোনো পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করা হয় না। তারপর 2 নম্বরের ক্ষেত্রে আমরা যে তিনটে রাখছি, আয়িত, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বাড়ে এবং উপর থেকে নিচে গেলে কমে, ঠিক আছে, একে অপরের বিপরীত সম্পর্ক। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও তাই, তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রেও তাই। এখন যদি বলে ডান থেকে বামে গেলে তাহলে কমবে, এখন যদি বলে এইটার ক্ষেত্রে নিচ থেকে উপরে গেলে কি হয়, বাড়বে। বিপরীত সম্পর্ক, এটা তোমরা ইজিলি বের করতে পারবা। এখন এটার ক্ষেত্রে দেখো যোজ্যতার ক্ষেত্রে কি হয়। যোজ্যতার ক্ষেত্রে কি হবে, বাম থেকে ডানে গেলে কিন্তু যোজ্যতা বাড়ে, কিন্তু উপর থেকে নিচে গেলে যোজ্যতার কোনো পরিবর্তন হয় না। যোজ্যতা এবং জারণ সংখ্যা কোনো পরিবর্তন হয় না, কারণ একটা গ্রুপে যতগুলো মৌল থাকে সবগুলোর জারণ সংখ্যা এবং তোমার যোজ্যতা সংখ্যা এক হয়। এই জন্য একই গ্রুপের উপর থেকে নিচে গেলে এদের জারণ সংখ্যা বা যোজ্যতা সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে এই কটা বৈশিষ্ট্য মোটামুটি তোমাদের মনে রাখলেই তোমাদের হবে। আরো কিছু বৈশিষ্ট্য আছে, যে তোমরা যদি ধাতব ধর্ম জেনে থাকো, তুমি যদি অধাতব ধর্ম কোনগুলো বুঝে থাকো, তাহলে অম্ল ক্ষারও বের করতে পারবে। আমি তাও একটু লিখে দিই। অম্ল ক্ষারের ক্ষেত্রে এখানে অম্ল, হ্যাঁ, অম্ল আর ক্ষার। অম্ল যদি, অম্লের ক্ষেত্রে হবে বাম থেকে ডাইনে গেলে অম্ল বাড়ে আর উপর থেকে নিচে গেলে কমে, বিপরীত সম্পর্ক। আর ক্ষারের ক্ষেত্রে উল্টো হবে, অম্ল যা ক্ষার তার বিপরীত। তাহলে বাম থেকে ডাইনে গেলে ক্ষার বাড়ে, সরি কমে, আর উপর থেকে নিচে গেলে বাড়ে। তাহলে এই কয়টা পর্যায়ভিত্তিক ক্রম ধর্ম জানলে এমসিকিউ রিলেটেড সব এমসিকিউ তোমরা পারবা। আজকের ক্লাস এই পর্যন্তই। আর আমরা ভেবেছিলাম এটাকে 2টা পর্বে করব, আমরা আরো একটা পর্ব বাড়াবো, কারণ এরপরে এই 3টা ধর্ম নিয়ে স্পেশাল আলোচনা করতে হবে এবং আরো কিছু এই এস ব্লক, পি ব্লকের কিছু স্পেশাল বৈশিষ্ট্য এবং ক খ রিলেটেড কিছু কোশ্চেন আছে, ওইগুলো আমি আলাদাভাবে ব্যাখ্যা করব। সো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।